বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো দেশি জবা গাছের মে মাসের পরিচর্যা। প্রচণ্ড গরমে বাগানে সবথেকে বেশি ফোটে যে ফুল সেটা হলো দেশি জবা। আজকের ভিডিওতে বলবো প্রচণ্ড গরমে বাগানের দেশি জবা গাছগুলোর কীভাবে পরিচর্যা করতে হবে, কিভাবে খাবার প্রয়োগ করতে হবে, কোন কোন খাবার এই সময় প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে, এই সময় দেশি জবা গাছে কোন ধরনের পোকার উপদ্রব বেশি হয়, সেই পোকামাকড় দূর করার জন্য কোন ধরনের পদ্ধতি অবলম্বন করতে হবে, সব কিছু ডিটেলসে বলবো আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো, একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, জবা মূলত দুই ধরনের, দেশি জবা এবং হাইব্রিড জবা। হাইব্রিড জবা মূলত শীতকালে প্রচুর পরিমাণে ফুল দেয়, কিন্তু গ্রীষ্মকাল আসার সাথে সাথেই হাইব্রিড জবা গাছে ফুলের সংখ্যা অনেক কমে যায়। কিন্তু সঠিক পরিচর্যা করলে হাইব্রিড জবা গাছেও ফুল ফোটে। তবে সব থেকে বেশি এখন যে জবা ফুল দেয় সেটা হলো দেশি জবা। একদম কম পরিচর্যায় এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে। আজকের ভিডিওতে সামান্য কয়েকটা টিপস দেবো এবং খাবার প্রয়োগ করা দেখাবো। দু ধরনের খাবার প্রয়োগ করা দেখাবো, একটা মিশ্র খাবার এবং একটা তরল খাবার। বন্ধুরা, প্রথমেই বলবো টিপস নাম্বার 1। এই সময় আমরা আমাদের বাগানের দেশি জবা গাছগুলোকে কোথায় রাখবো? সম্পূর্ণ ফুল সানলাইটের মধ্যে রাখবো। এখন কোনো রকমভাবে গ্রিন নেটের ছায়ায় রাখবো না, কারণ দেশি জবা গাছ ফুল সানলাইট ভীষণ ভালোবাসে। তবে হাইব্রিড জবা গাছগুলোকে কিন্তু গ্রিন নেটের ছায়াতেই রাখতে হবে। অতিরিক্ত রোদ্দুর হাইব্রিড জবা গাছ সহ্য করতে পারে না। তবে 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি টেম্পারেচার কিন্তু দেশি জবা গাছ সহ্য করতে পারে এবং গাছে প্রচুর পরিমাণে কুঁড়িও আসে, ফুলও ফোটে। যদি তোমরা ফেব্রুয়ারি মাসে এই দেশি জবা গাছের রুট প্রুনিং করে থাকো, নতুন করে এই গাছের রিপোর্ট করে থাকো, তাহলে এই গাছ অতিরিক্ত গরমেও কিন্তু ঝিমিয়ে যাবে না। যে কোনো গাছ প্রতিস্থাপন করার সময় যদি কোকোপিট, কম্পোস্ট এই মাত্রাগুলো ঠিকঠাকভাবে রাখতে পারো, তাহলে জবা গাছ কখনো ঝিমিয়ে যায় না এবং জবা গাছের পাতা সব সময় সবুজ ও সতেজ থাকে। জবা গাছ কীভাবে প্রতিস্থাপন করতে হয় তা আমার আগের ভিডিওতে আমি ডিটেলসে দেখিয়েছি। আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু ভিডিও দেখে জবা গাছ প্রতিস্থাপন করতে পারো। টিপস নাম্বার 2। জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে এর পরবর্তী যে কাজটা আমাদের করতে হবে, জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে যাওয়ার পরের দিন সেই ফুলগুলোকে আমাদের তুলে ফেলতে হবে। গাছের মধ্যে বাসি ফুল বা শুকিয়ে যাওয়া ফুল একেবারেই রাখা যাবে না। অনেক সময় শুকিয়ে যাওয়া ফুল নিজে থেকেই ঝরে যায়, কিন্তু অনেক সময় আবার গাছে থেকে যায়। তাই গাছে যদি অনেক দিন থেকে যায় শুকিয়ে যাওয়া ফুল, তাহলে পরবর্তী সময় কিন্তু গাছে কুঁড়ি আসতে অনেকটা সময় লাগবে। তাই হাতের সাহায্যে আমাদেরকে কিন্তু বাসি ফুলগুলো তুলে ফেলতে হবে। বন্ধুরা, এবার বলবো টিপস নাম্বার 3। জবা গাছের মিডিয়া কখনো শুকিয়ে যেতে দেবে না। জবা গাছের মিডিয়া যদি অতিরিক্ত মাত্রায় শুকিয়ে যায়, তাহলে জবা গাছ কিন্তু খুব সহজেই ঝিমিয়ে যাবে। তাই সব সময় জবা গাছের মাটিকে অল টাইম ময়েশ্চার করে রাখতে হবে। এই প্রচণ্ড গরমে প্রতিদিন জবা গাছে জল প্রয়োগ করতে হবে, কারণ যদি সরাসরি সূর্যালোকের মধ্যে থাকে তাহলে জবা গাছের মাটি প্রতিদিন শুকিয়ে যাবে। আর যদি তোমরা দেখো যে গ্রিন নেটের ছায়ায় জবা গাছ আছে, তাহলে কিন্তু প্রতিদিন জল শুকিয়ে যাবে না। তাই তখন আমাদেরকে একটু চেক করে গাছে জল প্রয়োগ করতে হবে। মিডিয়া যখনই শুকিয়ে যাবে আমাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে গাছে জল প্রয়োগ করতে হবে। তাছাড়া যে টবে গাছ আছে, প্লাস্টিক অথবা মাটি, সেই টবের ড্রেনেজ সিস্টেম যেন সঠিক থাকে। টবের ড্রেনেজ সিস্টেম যদি ঠিক না থাকে তাহলে কিন্তু গাছের গোড়ায় জল জমবে এবং ধীরে ধীরে গাছ শুকিয়ে যাবে ফাঙ্গাসের কারণে। এরপর যে কাজটা আমাদের করতে হবে, গাছের গোড়ায় যদি প্রচুর পরিমাণে আগাছা থাকে সেই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে। গাছের গোড়ায় অতিরিক্ত মাত্রায় আগাছা থাকলে গাছে খাবার প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আগাছাই কিন্তু সেই খাবার গ্রহণ করবে। তো আগাছা তুলে ফেলার পর আমাদের যে কাজটা করতে হবে, টবের মাটিকে খুব ভালোভাবে খুশে নিতে হবে। যেহেতু গাছে খাবার প্রয়োগ করা দেখাবো, সেহেতু গাছের মাটি কিন্তু খুব ভালোভাবে খুঁজতে হবে। প্রতি মাসে 2 বার টবের মাটি যদি এইভাবে খুশে দাও, তাহলে টবের মাটিতে অর্থাৎ শিকড়ে ভালোভাবে রোদ্দুর পৌঁছাবে। মাটি আলগা থাকলে আলো বাতাস সব কিছু যখন মাটির মধ্যে যাবে, তখন কিন্তু রুটে ফাঙ্গাস লাগার সম্ভাবনা অনেকটাই কম হবে। তাই সব সময় টবের মাটিটাকে হালকা করে খুশে রাখার চেষ্টা করবে। কখনো মিডিয়াটাকে এইভাবে শক্ত হয়ে জমাট বেঁধে যেতে দেবে না। তাছাড়া অনেক সময় টবের মিডিয়ার উপরে একটা শ্যাওলার আস্তরণ জমে যায়। তো সেই শ্যাওলার আস্তরণ জমে যাওয়ার পর কিন্তু গাছে ফাঙ্গাস লাগার আক্রমণও অনেকটাই বেড়ে যায়। তো দেখো আমি কিভাবে টবের মাটিটাকে ঝুরঝুরে করে নিলাম। এইভাবে কিন্তু টবের মাটিটাকে সবসময় ঝুরঝুরে করে রাখতে হবে। তো দেখো টবের মাটিটাকে খুব ভালোভাবে ঝুরঝুরে করে নেওয়ার পর কিনারা বরাবর একটা গ্যাপ তৈরি করতে হবে। কিনারা বরাবর গ্যাপ তৈরি করব আমি এখানে খাবার প্রয়োগ করার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি একটা প্রথমে মিশ্র খাবার দেখাবো, তারপর দেখাবো একটা তরল জৈব খাবার। তো কি মিশ্র খাবার এখানে প্রয়োগ করব? যে সমস্ত মিশ্র খাবার প্রয়োগ করলে গাছের গ্রোথ খুব ভালো হবে।
এখানে অনেক রকম মিশ্র খাবার আমি রেখেছি। তো কোন কোন খাবার এখানে আমি রেখেছি? এখানে আমি রেখেছি বাদাম খোল। বন্ধুরা আমি এখানে অনেকটা করেই নিয়েছি, কারণ আমার বাগানে অনেকগুলো দেশি জবা গাছ। তো আমি কতটা পরিমাণ কত ইঞ্চি টবে প্রয়োগ করতে হবে সেটা অবশ্যই দেখিয়ে দেবো। তো তার আগে দেখিয়ে দিই, এটা হলো বাদাম খোল। বাদাম খোল তোমরা ডেলা আকারেও পেয়ে যাবে, এরকম গুঁড়ো আকারেও পেয়ে যাবে। এরপর যেটা রেখেছি সেটা হলো ইউজ করা চা পাতা। ইউজ করা চা পাতা আমাদের টবের মাটিকে সব সময় অ্যাসিডিক রাখে। টবের মাটি যদি ক্ষারীয় হয়ে যায় তাহলে কিন্তু গাছে কখনোই ফুল আসবে না। এরপর রেখেছি এখানে আমি কলার খোসার গুঁড়ো। বন্ধুরা পাকা কলার খোসাকে খুব ভালোভাবে রোদ্দুরে শুকনো করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখেছি। এরপর রেখেছি আমি নিমখোল। নিমখোল আমাদের টবের মাটিতে কোনো রকম কোনো পোকামাকড় হতে দেবে না, টবের মাটিতে নিমাটোডের আক্রমণ থেকে গাছকে সুস্থ রাখবে। এরপর রেখেছি এপসাম সল্ট, আর রেখেছি আমি স্টিম বোন ডাস্ট অর্থাৎ হাড়ের গুঁড়ো। তোমরা এখানে কিন্তু নর্মাল যে হাড়ের গুঁড়ো পাওয়া যায় নার্সারিতে সেটাও কিন্তু নিতে পারো। এরপর রেখেছি এখানে আমি গোবর সার। গোবর সারের পরিবর্তে তোমরা কিন্তু কম্পোস্ট নিতে পারো। বন্ধুরা এই মে মাসে আমরা এই মিষ্ট খাবার একবার অবশ্যই গাছে প্রয়োগ করব। গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে কিন্তু আমাদেরকে এই খাবার অবশ্যই দিতে হবে। বন্ধুরা প্রথমেই যে খাবারটা আমি গাছের মাটিতে প্রয়োগ করব সেটা হলো বাদাম খোল। বন্ধুরা বাদাম খোল সরিষার খোলের থেকেও কিন্তু বেশি শক্তিশালী। এই প্রচণ্ড গরমে সরিষার খোলের পরিবর্তে তোমরা কিন্তু অবশ্যই এই বাদাম খোল প্রয়োগ করার চেষ্টা করবে। এরপর দিয়ে দিলাম আমি ইউজ করা চা পাতা। 1 মুঠো পরিমাণ বাদাম খোল দিলাম, 1 মুঠো পরিমাণ দিলাম ইউজ করা চা পাতা। এরপর দেব 1 মুঠো পরিমাণ কলার খোসার গুঁড়ো। তারপর দেব আমি 1 মুঠো পরিমাণ নিমখোল। তো 20 ইঞ্চির বালতিতে 1 মুঠো করেই সমস্ত কিছু খাবার দিচ্ছি। তো তোমরা কিন্তু এখানে 5 চামচ পরিমাণ করে প্রত্যেকটা খাবার প্রয়োগ করবে। এরপর দেব আমি এখানে হাড়ের গুঁড়ো, স্টিম বোন ডাস্ট। স্টিম বোন ডাস্টও কিন্তু পরিমাণে একটু বেশি দিতে হবে, অন্তত পক্ষে তোমরা 5 চামচ পরিমাণ প্রয়োগ করবে। এরপর দেব আমি 1 মুঠোর থেকে সামান্য পরিমাণ কম অর্থাৎ 2 থেকে 3 চামচ পরিমাণ এপসাম সল্ট। তো এই মোট কয়েকটা খাবার আমরা টবের মিডিয়াতে দেবো। তো এর উপরে আমি দিয়ে দেবো কম্পোস্ট। তো আমি এখানে গোবর সার ব্যবহার করছি, তোমরা কিন্তু এখানে ভার্মি কম্পোস্ট দিতে পারো। এই প্রত্যেকটা খাবার দেওয়ার পর টবের মিডিয়া আমি ভালোভাবে কম্পোস্ট দিয়ে একটা মালচিং তৈরি করে দিলাম। তার কারণ এই প্রচণ্ড গরমে টবের মাটি কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। তাই তোমরা চাইলে কিন্তু কম্পোস্ট দেওয়ার পর কোকোপিট দিয়ে মালচিং করতে পারো, অথবা নারকেলের যে খোসা হয় সেই নারকেলের খোসাকে টুকরো টুকরো করে কেটেও তোমরা কিন্তু এই টবের মিডিয়াতে দিতে পারো। তাহলেও কিন্তু খুব ভালো মালচিংয়ের কাজ করে। এই প্রচণ্ড গরমে কিন্তু এই কাজটা তোমরা অবশ্যই করবে। মালচিং করে রাখলে গাছ কিন্তু একেবারে ঝিমিয়ে যাবে না সহজে। বন্ধুরা এটা তো আমি 20 ইঞ্চি বালতিতে খাবার প্রয়োগ করলাম। এবার আসি যে সমস্ত 10 ইঞ্চি টবে জবা গাছ আছে, সেই 10 ইঞ্চি টবে আমরা কতটুকু পরিমাণ খাবার প্রয়োগ করব। প্রথমে সেই একইভাবে আমি 10 ইঞ্চি সাইজের টবের মাটিতে যদি আগাছা থাকে সেই আগাছাগুলোকে তুলে ফেললাম, এবং এরপর নিড়ানির সাহায্যে টবের মাটিটা খুব ভালোভাবে খুশে নেব। খুশে নেওয়ার পর আমরা কিন্তু সেই একই খাবার এখানে প্রথমে আমি প্রয়োগ করব। প্রথমে দেব 2 চামচ পরিমাণ বাদাম খোল। বন্ধুরা যেহেতু টবের সাইজ ছোট তাই খাবারের পরিমাণও কিন্তু এখানে কম প্রয়োগ করতে হবে। এরপর দেব আমি এখানে 3 চামচ পরিমাণ চা পাতা, ইউজ করা চা পাতা। যদি ফ্রেশ চা পাতা নিতে চাও সেক্ষেত্রে কিন্তু 1/2 চামচ অথবা 1 চামচ পরিমাণ প্রয়োগ করতে হবে। 3 চামচ পরিমাণ দিলাম আমি এখানে স্টিম বোন ডাস্ট। তারপর দিলাম কলার খোসার গুঁড়ো। কলার খোসার গুঁড়ো এখানে 3 চামচ পরিমাণ দিতে হবে। নিমখোল দিয়ে দিলাম আমি 2 চামচ পরিমাণ। এরপর দিয়ে দেবো আমি কম্পোস্ট। তো কম্পোস্ট যেভাবে ওই টবে দিয়েছিলাম সেভাবেই কিন্তু এই টবেও আমি প্রয়োগ করছি, তবে পরিমাণে সামান্য কম। তো যে টবে যতটুকু পরিমাণ খাবার দিলে গাছের খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে ঠিক সেইভাবেই কিন্তু আমরা গাছে খাবার প্রয়োগ করব। তো সমস্ত কিছু খাবার প্রয়োগ করার পর এবার দিয়ে দেবো টবের মিডিয়াতে জল। যেহেতু টবের মিডিয়া শুকিয়ে গেছিলো তাই জল কিন্তু ভরপুর মাত্রায় প্রয়োগ করতে হবে। টবের মিডিয়া বুঝে বুঝে জল প্রয়োগ করতে হবে, অতিরিক্ত মাত্রায় জল প্রয়োগ করার প্রয়োজন নেই। এবং জল প্রয়োগ করার পর লক্ষ্য রাখতে হবে যে টবের ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে কিনা। এই বিষয়টা সব সময় আমাদের লক্ষ্য রাখতে হবে। শীত, গ্রীষ্ম, বর্ষা এই বিষয়টা যদি তোমরা লক্ষ্য রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের গাছ কখনো মারা যাবে না। তো দেখো ড্রেনেজ হোল দিয়ে জলটা কিন্তু সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে যাচ্ছে। তো এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই মিশ্র খাবার প্রয়োগ করার পর আমরা একটা তরল খাবার কিন্তু তৈরি করে রাখবো। তরল খাবার যেটা আমি গাছে প্রয়োগ করি সেটা হলো পেঁয়াজের খোসা, কলার খোসা এবং আলুর খোসা, 3টে একসাথে মিশিয়ে নিয়ে সেই লিকুইড তরল আমরা গাছে প্রয়োগ করব। তো তার মধ্যে আমরা কিন্তু মিশিয়ে নেব একটা 2 টাকা দামের কফির পাউচের পাতা। যতটুকু পরিমাণ কফি থাকবে সেই ততটুকু পরিমাণ কিন্তু আমরা এই 1 লিটার জলের মধ্যে ভিজিয়ে দেবো। তো এখানে 4টে পেঁয়াজের খোসা আছে, 4টে কলার খোসা এবং 2টো আলুর খোসা। 3টে খোসা আমরা 4 দিন ভিজিয়ে রেখেছিলাম। তো 4 দিন ভিজিয়ে নেওয়ার পর
তারপর এখানে একটা অন্য পাত্রের মধ্যে 500 ml সাধারণ জল নিয়েছি। তো সেখানে আমি নিয়ে নিলাম 500 ml এই যে তরল খাবার, এই তরল খাবার এবং সাধারণ জল এই দুটোকে একসাথে মিশিয়ে আমরা টবের মিডিয়াতে প্রয়োগ করব। তো যতটুকু পরিমাণ প্রয়োগ করলে টবের মিডিয়া সম্পূর্ণ ভিজে যাবে ঠিক সেইভাবেই কিন্তু আমরা প্রয়োগ করব। অতিরিক্ত একেবারেই দেবো না, খাবার যেহেতু, তাই অতিরিক্ত দিলে ড্রেনে ঝোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে। বন্ধুরা, এবার আসি পোকামাকড়ের কথায়। এই গ্রীষ্মকালে কিন্তু গাছে প্রচুর পরিমাণে জাপ পোকা এবং মিলিবাগের আক্রমণ হয়। তাই জাপ পোকা এবং মিলিবাগের জন্য আমরা কাকা বা একতারা বা টাটামানিক প্রয়োগ করব এবং কীটনাশক প্রয়োগ করার ঠিক 3 দিন পর আমরা যে কোনো অনুখাদ্য গাছে প্রয়োগ করব। তো অনুখাদ্যের মধ্যে আমি যেটা প্রয়োগ করি সেটা হলো বায়োভিটা এক্স লিকুইড। অনুখাদ্য এবং কীটনাশক এই গ্রীষ্মকালে এই দুটো যদি আমরা লাগাতার গাছে স্প্রে করতে পারি, যদি মাসে 2 বার অন্তত স্প্রে করতে পারি, তাহলে গাছের কুঁড়ি ঝরা কমে যাবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। আমি যে খাবারগুলো দেখালাম এই খাবারগুলো যদি নিয়মিত তোমরা গাছে প্রয়োগ করো, অন্তত 15 থেকে 20 দিন অন্তর অন্তর মিশ্র খাবার প্রয়োগ করতে হবে। আর প্রতি 10 দিন অন্তর অন্তর, প্রতি মাসে 10 দিন অন্তর অন্তর তোমরা এই লিকুইড খাবারটা প্রয়োগ করবে। আর কাকা এবং বায়োভিটা এক্স অথবা সাগরিকা যে কোনো অনুখাদ্য তোমরা গাছে স্প্রে করবে। স্প্রে করলে দেখবে গাছে কোনো রকম কোনো পোকামাকড়ও থাকছে না এবং গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে না, গাছের পাতাও সবুজ থাকছে এবং গাছে প্রচুর পরিমাণে কুঁড়িও আসবে। বন্ধুরা, এই পরিচর্যা তোমরা কিন্তু হাইব্রিড জবা গাছেও করতে পারো, তবে হাইব্রিড জবা গাছের পরিচর্যা কিন্তু আমি আলাদাভাবে অন্য ভিডিওতে দেখাই, তো তোমরা সেই পরিচর্যাও করতে পারো। যে কোনো পরিচর্যা করতে পারো জবা গাছের জন্য। জবা গাছ খুব ফুডি গাছ, তাই প্রতি মাসে অন্তত 3 থেকে 4 বার গাছে খাবার দিতেই হয়, তবেই জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এই ভিডিও সংক্রান্ত যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।